ফিরে এলাম বিরতির পর। বাংলা বলছে আজকে আমরা রয়েছি বিএসএফ এর এই যে জুরিডিকশনটা নিয়ে রীতিমতো কিন্তু রাজনৈতিক মহল উত্তপ্ত হয়েছে। একেবারে কড়া বাক্য বিনিময় চলছে, চিটিচাপাটি, এবং ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ কোন দিকে এগোচ্ছে এটা একটা কিন্তু খুব গভীর। তার কারণ সমস্ত এই উপমহাদেশ জুড়ে সমস্ত যা সিচুয়েশন, বর্ডারটাকে আশ্রয় করতে চাইছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার, এবং বিএসএফের আইন বদল করা হয়েছে। আমি কামরু চৌধুরীর কাছে আসছি। কামরু চৌধুরী বিরতিতে যাবার আগে পয়েন্ট রেজ করতে চাইছিলেন, কিছু বলতে চাইছিলেন। হ্যাঁ বলুন কামরুবাবু। তো বাংলাদেশ বাংলা সীমা বর্ডারটা হচ্ছে প্রায় 2217 কিলোমিটার পুরো জুড়ে। এখান থেকে যদি 50 কিলোমিটার যদি বিএসএফের জুরিসডিকশনে দেওয়া হয় তাহলে টোটালি প্রায় 1,10,000 স্কোয়ার কিলোমিটার চলে যাচ্ছে বিএসএফের আওতায়। তার মধ্যে কিছুটা হয়তো বিহারও পেয়ে যাবে, কিছুটা হয়তো আপনার অন্য রাজ্যগুলো পাচ্ছে। কিন্তু বাংলার টোটাল এরিয়া, ল্যান্ড এরিয়াটা কত আছে? 88,000 স্কোয়ার কিলোমিটার। প্রায় ধরে নিলাম আমার প্রায় হাফ বাংলাটা চলে গেল বিএসএফ জুরিসডিকশনের আন্ডারে। তার মধ্যে আমি উদাহরণটা আনতে চাই মণিপুরের এবং নাগাল্যান্ড বা আসামের যে এরিয়াগুলো, যেগুলো অলরেডি রয়েছে কিন্তু এই বিএসএফ অ্যাক্ট 1968-এর আন্ডারে নয়, ওগুলো রয়েছে আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্টের আন্ডারে, যেটা ডিস্টার্বড এরিয়া অ্যাক্ট ঘোষিত করে ওখানে আর্মিকে অ্যাবসলিউট পাওয়ার দেওয়া হয়েছে। সেই জায়গাটা আমরা জানি যে মণিপুরে কিভাবে আন্দোলন করেছিল ওই জায়গার লোকগুলো, যে আর্মিকে এত আনব্রিডেল পাওয়ার দেওয়ার জন্য। ওখানে এক মহিলা যিনি 18 বছর অবধি উপবাস করেছিলেন ওই আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্টকে তোলার জন্য। কারণ আর্ম ফোর্সেসের উপরে হচ্ছে মানে আমাদের সীমার সুরক্ষার দায়িত্ব রয়েছে। আমি কোনো রকমের আর্ম ফোর্সেসের উপরে আঙ্গুল তুলতে চাই না, কিন্তু হিউম্যান রাইটস এবিউসেস যেগুলো রয়েছে সেগুলো ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস রিপোর্টেও রয়েছে, এবং আপনার অনেকগুলো মানে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনের ওয়েবসাইটগুলোতেও রিপোর্টগুলো রয়েছে। বাংলাতে একটা জিনিস হচ্ছে ডেসক্রিপশনে একটা কথা প্রায়শই বলেন, যে ডায়না যে প্রসঙ্গটা তুলল, যে তৃণমূল নেতৃত্ব বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পকে হড়প করেছে, বিভিন্ন জায়গায় করেছে, এবং আপনারাও বলেছেন ইলেকশনের আগে পরে বিভিন্ন সময় অভিযোগগুলো করেছেন। তাহলে এই প্রশ্নের সময় আজ এতটা নিরুত্তাপ কেন? কোনো নতুন সমীকরণ বা নতুন কিছুর কি গন্ধ আমরা পেতে পারি? না, এইখানে দেখুন, যখন ইউপিএ সরকারটা ছিল বাংলাতে তখন আমাদের সঙ্গী ছিলেন বামপন্থীরাও রয়েছেন, কোনো সময় আমাদের সঙ্গে মমতা ব্যানার্জিও ছিলেন তখন জোট সঙ্গী। প্রশ্নটা হচ্ছে যে যেই প্রকল্প যেগুলো আনা হয়েছিল কেন্দ্রীয় থেকে, সেগুলোর ফান্ডিংটাও কিন্তু কেন্দ্রীয় করতো, রাজ্যও করতো, এবং যে কোনো একটা ডিসিশন একটা কনসালটেটিভ প্রসেসে হতো দুটো রাজ্য এবং কেন্দ্রের ভিতরে। কিন্তু এইখানে আপনি দেখুন কয়েকটা লাস্ট 7 বছরের মধ্যে আমি আরেকটা জিনিস প্রশ্ন তুলি। 2200 কিলোমিটার রয়েছে বাংলাদেশের বর্ডার, কিন্তু ফেন্সিং তো স্টার্ট হয়েছিল অনেক আগে থেকে। ফেন্সিং এখনও 1000 কিলোমিটার কেন টাচ করতে পারলো না? যে আজকে যে তাস্কারির কথা বলছেন, যে গরু পাচার বা ইলিগাল ইমিগ্রেশন যেগুলো হচ্ছে, এগুলো কেন আটকাতে পারছেন না আপনি অ্যাট সোর্স? কারণ গরু পাচার তো বাংলা থেকে তো গরু পয়দা হয় না, আসে তো বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটকা, মহারাষ্ট্র এইসব জায়গা থেকে। তাহলে ওই সব জায়গাতে কেন আটকাতে পারছেন না? ওই সব জায়গাতে তো আপনাদের সরকার। ইলিগাল মাইগ্রেন্টস যেগুলো আছে, ইলিগাল মাইগ্রেন্টসের কথা বলছেন, আমার মনে হয় না লাস্ট 2-3 বছরের ভিতরে খুব একটা ইলিগাল মাইগ্রেন্টস বাংলাদেশ থেকে যতটা হয়েছে তার থেকে 3 ডাবল নেপাল থেকে হয়েছে। নেপালের এমনও আছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে আধার কার্ড, ইন্ডিয়ান আধার কার্ড নিয়ে ওখানে অ্যাডমিশন পেয়েছে, এন্ট্রেন্স এক্সামে বসেছে। তাহলে এই নেপালের প্রশ্নটা আসছে না কেন? তার জন্য আমাদের প্রশ্ন ওই জায়গাটায় যে কোথায় না কোথায় হিন্দুত্ব আমাদের ইন্ডিয়ান ফরেন পলিসি এবং ডোমেস্টিক পলিসিকে ডিফাইন করছে এই মুহূর্তে। ওকে, প্রদীপবাবু কিছু বলবেন? দেখুন, আমি এটা বলতে চাই যে হিন্দুত্ব ডিফাইন করছে বললে তো ভুল হবে। আমার মনে হয় একটা স্বৈরতান্ত্রিক একটা অ্যাপ্রোচ সেইটা ডিফাইন করছে। মানে ধরুন যে বিজেপি দেখুন যে ক্ষমতায় আছে, তারা কিন্তু একের পর এক আইন এনে যাচ্ছে এবং কারোর সঙ্গে আলোচনা না করে। সেটা 370 ধারা রদ করার কথাই বলুন, বা ডিমনিটাইজেশনের কথা বলুন, বা এই যে বিএসএফ কে এগিয়ে আনা তার মানে তার পরিসরকে, সেটাই বলুন। আসল ব্যাপারটা হচ্ছে যে আলোচনা ছাড়া কাজ করার একটা ইচ্ছা এবং তাগিদ, এবং এই ইচ্ছা এবং তাগিদটা কিন্তু রেজিস্টেড হচ্ছে যারা অপোজিশন আছে তাদের।
আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে দেখুন সিপিএম এবং তৃণমূল কংগ্রেস দুজনেই এর প্রতিবাদ করছে, আবার ওখানে পাঞ্জাবে কংগ্রেসও প্রতিবাদ করছে, কিন্তু এইটাই অসুবিধা যে এই রেজিস্ট্যান্সটা এক একটা ইস্যুতে হয় আর কোনো ইস্যুতে হয় না। মানে এই যে সম্মিলিত যে বাধা দেওয়া সম্মিলিতভাবে, সেটা কিন্তু সব সময় হচ্ছে না। এই সব সময় না হওয়ার ফলেই কিন্তু আপনারা দেখবেন যে এই কেন্দ্রীয় সরকার 2014 সাল থেকে একের পর এক নিজেদের ইচ্ছে মতো তাহলে এই প্রশ্নটাই প্রদীপ বাবু আপনার কাছে রাখতে চাই, তাহলে কি বিজেপি এটা একটা এই অবসরে একটা কি ব্লান্ডার করে ফেললো? তার কারণ হচ্ছে অনেক জায়গায় বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো এই প্রশ্নে, অন্তত বিএসএফ এর এই যে জুরিডিকশনের প্রশ্নটাকে ঘিরে কোথাও অশনি সংকেত তারা দেখছে, কারণ নাহলে সুর এক হয় না। আপনার কথাতেই স্পষ্ট বিভিন্ন রাজনৈতিক ইস্যুগুলোতে ইস্যু টু ইস্যু একটা বিভিন্ন মতভেদ প্রকাশ পায়, কিন্তু এই ইস্যু তাহলে তো এটা বলতে কি আমরা এই মুহূর্তে পারি এটা একটা রাজনৈতিক কৌশলে বড় ভুল করতে যাচ্ছে বিজেপি? না, বিজেপি তো ক্রমাগত তাদের এই রাজনৈতিক কৌশলটা দেখাচ্ছে যে তারা হচ্ছে কি একটা ক্ষমতাশালী দল, স্বৈরচারী মনোভাব নিয়ে করছে, কিন্তু এই কৌশলটা ভুলের যে আপনার ভুলটা যে হচ্ছে তার রেজাল্টটা পাওয়া যাবে তখনই যখন অপোজিশন পার্টিসরা একযোগে সমস্ত ইস্যুতে বাধা দান করবে। কখনো কংগ্রেস তৃণমূলের মধ্যে অসুবিধা হবে যে জাতীয় রাজনীতিতে কে নেতৃত্ব দেবে, আবার কখনো হচ্ছে গিয়ে সিপিএম তৃণমূল কংগ্রেস আলাদা আলাদা ভাবে অপোজ করবে, এটা হয় না। আর বিএসএফ কে এগিয়ে দেওয়া মানে কি, মানে কেন্দ্রীয় সরকার তারা চেষ্টা করছে যে রাজ্যকে যদি আমি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় না আসতে পারি, ক্ষমতা প্রদান করতে না পারি, সেটা এইভাবে সরকারি কিছু প্রতিষ্ঠান দ্বারা আমি আমার ক্ষমতাটা বলবৎ করার চেষ্টা করছি। এই জায়গাটা, এই দৃষ্টিভঙ্গিটা খুবই ভয়ঙ্কর, এবং এটা নির্বাচনে আপনি দেখেছেন যে পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রতিফলন ঘটেছে নির্বাচনী রায়ে, এবং আগামী দিনেও জাতীয় স্তরে যদি এই নির্বাচনী রায়ে এর প্রতিফলন ঘটাতে হয় তাহলে কিন্তু অপোজিশন পার্টিসদের একযোগে একটা জায়গায় আসতে হবে, সেইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। ডায়না, রাজনৈতিক কৌশলের ভুল হচ্ছে কিনা এটা কিন্তু এটা ভেবে দেখার বিষয়, কেন বিএসএফ সম্পর্কে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। আরও একটা অভিযোগ ফেন্সিংয়ের প্রশ্নটা, ফেন্সিংয়ের প্রশ্নে যতটা বাংলাদেশের প্রশ্ন বা গুজরাট জুড়ে যে পাকিস্তানের সাথে যে ফেন্সিংয়ের প্রশ্নটা আসে, নেপালের সাথে কিন্তু ভারতের কোনো ফেন্সিং প্রশ্ন নেই, যে প্রশ্নটার দিকে কামরু চৌধুরী কিন্তু বারবার মানে এটাকে কিন্তু তিনি তুলে ধরলেন, উদ্দেশ্য কিন্তু খুব পরিষ্কার, এবং যার পরিপ্রেক্ষিতে হিন্দুত্বের প্রশ্নটাকে তিনি জুড়ে দিতে চাইছেন। ডায়না, দেখুন একটাই কথা বলবো যে আজকে যেই বর্ডার গুলো আছে, আজকে যে বর্ডার গুলো দিয়ে যে অনুপ্রবেশকারী আসছে, তারা যে এই বর্ডার গুলো দিয়ে যে বিভিন্ন রকম রোহিঙ্গাসরা ঢুকে পড়ছে আমাদের এখানে, সেটা শুধুমাত্র টিএমসি কংগ্রেসের ভোট ব্যাংক। সেই জন্যই টিএমসি কংগ্রেস এগুলোতে বাধা দিতে চাইছে, বাধা সৃষ্টি করতে চাইছে, এবং বিভিন্ন স্টেট গুলোকে টেনে আনছে, যেমন এখন কান্ট্রি নেপালকে টেনে নিয়ে এসেছে। তো বিভিন্ন এগুলোকে কান্ট্রিকে টেনে কোনো স্টেটকে টেনে লাভ নেই, কারণ এটা টিএমসির গভর্নমেন্ট, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, অ্যাকচুয়ালি এটা ক্লিয়ারলি প্রুভ যে আজকে যত আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যারা অনুপ্রবেশকারীরা আছে, যে সমস্ত রোহিঙ্গারা এখানে বসবাস করছে, তাদের কাছে আধার কার্ড আছে, তাদের ভোটার প্যানেলের লিস্টে নাম আছে, অথচ থাকা উচিত না, তাদের ভোটার কার্ড তৈরি হয়ে যাচ্ছে, তারা 2 দিন আগে 3 দিন আগে এসে এখানে ভোটার কার্ড তাদের হয়ে যাচ্ছে, এবং সেই ভোট ব্যাংকগুলোর জন্য আজকে টিএমসি এখানে আছে। সেই জন্য সেই তাতে ভোট ব্যাংক তাদের যাতে নষ্ট না হয়, সেই ভোট ব্যাংকের জন্য তারা যা খুশি তাই করতে পারে। কোহিনুর, এটা কি ধরনের কথাবার্তা? মানে রোহিঙ্গারা ঢুকছে আর বিএসএফ কি চুকিতকিত খেলছিল নাকি বর্ডারে বসে, যে রোহিঙ্গারা ঢুকে গেল কি করে? তাহলে যে 15 কিলোমিটার কন্ট্রোল করতে মানে তাকে 50 কিলোমিটার দিয়ে মানে তাহলে করতে পারেনি কেন? তাহলে করতে পারেনি কেন? রোহিঙ্গারা তো 50 কিলোমিটার লাভ দিয়ে ঢোকেনি। 50 কিলোমিটার কি লাভ দিয়ে ঢুকেছে? এরকম লাভ দিয়ে তো ঢোকেনি। বেসিক্যালি হচ্ছে বিএসএফ কে দিয়ে এটা রাজনীতি করার খেলা। একটা পরিষ্কার বাংলায় এখানে বুঝে নিতে হবে যে আমার বিএসএফ গরু আটকাতে পারেনি, কয়লা আটকাতে পারেনি, বাংলাদেশ অনুপ্রবেশকারী আটকাতে পারেনি, কিছুই আটকাতে পারেনি, কোনো ক্ষমতা হয়নি। শুধুমাত্র তাদের কাজ হচ্ছে গিয়ে এখন এখানে স্টেটের ল অ্যান্ড অর্ডার ব্যাপারে ইন্টারফেয়ার করা। আমার শুধু এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আমার রোহিঙ্গারা আচ্ছা ঠিক আছে, রোহিঙ্গারা কি 50 কিলোমিটার লাভ দিয়ে ঢুকেছে? রোহিঙ্গারা কি 50 কিলোমিটার লাভ দিয়ে ঢুকেছে? না 15 কিলোমিটার থেকে যদি আমরা 50 কিলোমিটার করি তাহলে সমস্যাটা কোথায়? কোন সমস্যাটা হচ্ছে বাকি 35 কিলোমিটারটা বর্ডার এরিয়া নয়,
বাকি 35 কিলোমিটারের মধ্যে মিলিটারি রুল থাকবে না। বাকি 35 কিলোমিটারে মানুষ যে রাজ্য সরকারকে নির্বাচিত করেছে, সেই রাজ্য মানুষ, রাজ্যের অধিকার যে রাজ্য সরকারের পুলিশ থাকুক, তারা সেখানে সেই অধিকারের রক্ষা করবে, তারা অধিকার পেতে বাধ্য। তাদেরকে জোর করে মিলিটারি শাসন চাপিয়ে দেওয়াটা ফ্যাসিস্ট। আর যে 15 কিলোমিটার রক্ষা করতে পারেনি, নিশ্চয়ই রোহিঙ্গারা বা গরুরা 50 কিলোমিটার লাফ দিয়ে আসেনি যে ক্যাচ ধরবে বলে বসে আছে বিএসএফ, তা তো নয়। 15 কিলোমিটার যারা রক্ষা করতে পারেনি, তারা 50 কিলোমিটার কি করে রক্ষা করতে পারবে? টোটালটাই একটা পলিটিক্যাল ভেন্ডেটা। আমাকে রাজ্যের মানুষ বিজেপিকে মুখে চুন কালি মাখিয়ে রাজ্য থেকে ভাগিয়ে দিয়েছে, সেই রাজ্যের মানুষের উপর ফ্রাস্ট্রেশন বার করছে আজকে বিজেপি। এই ফ্রাস্ট্রেশন বার করে কিছু হবে না। এবার হেরেছেন, আবার হারবেন পশ্চিম বাংলায়। এবার চুনকালি মাখিয়েছে মানুষ, আবার চুনকালি মাখাবে। আর ভালো করে চুনকালি মাখিয়ে গাদার পিঠে চাপিয়ে ঝাড়খণ্ডে পাঠিয়ে দেবে, বাংলায় রাখতে হবে। এটা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক, এটা তৃণমূল কংগ্রেসের ঢুকতে দিয়েছেন কেন? আধার কার্ড কে তৈরি করে? আধার কার্ড কে তৈরি করে? আধার কার্ড কে তৈরি করে? আধার কার্ড কোন সরকার তৈরি করে? আধার কার্ড কোন সরকার তৈরি করে? আধার কার্ড কোন সরকার তৈরি করে? কেন্দ্রের সরকার তৈরি করে। তাহলে অপদার্থ কেন্দ্রের সরকারকে হাঁটান। চলুন আমি আপনি মিছিল করি, কেন রোহিঙ্গাদের আধার কার্ড দিয়েছে কেন্দ্র সরকার? নরেন্দ্র মোদী দুরাটো কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও নরেন্দ্র মোদী। কেন আধার কার্ড তৈরি করে দিয়েছে? কেন আধার কার্ড তৈরি করে দিয়েছে? কেন রোহিঙ্গাদের আধার কার্ড তৈরি হয়েছে? বলুন বলুন। ঠিক আছে, বলতে পারেন, বলুন, বলতে পারেন। বারবার একটা কথা বলছেন আপনি, আপনি বারবার একটা আধার কথা কার্ড কে বলছেন যে তৈরি করে? আপনারা ক্ষমতায় এসেছেন। আধার কার্ড কে তৈরি করে? আধার কার্ড কোন সরকার তৈরি করে? আধার কার্ড কোন সরকার তৈরি করে? আধার কার্ড যেই সরকারি তৈরি করুক, কেন পেল আধার কার্ড? ওয়েস্ট বেঙ্গলে না না, আধার কার্ড কেন পেল তাহলে? হয়ে যাচ্ছে আধার কার্ড কেন পেল তাহলে? আধার কার্ড কেন পেল? ওয়েস্ট বেঙ্গলের উল্টো হয়ে যাচ্ছে, এটা দাদা বলতে চাইছে। প্রদীপবাবু কিছু আধার কার্ড পেয়েছে? দাঁড়ান দাঁড়ান, দিল্লি থেকে রোহিঙ্গা নিয়ে কমপ্লেন, আধার কার্ড পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছে। বাজে বললেই হলো, ঢপবাজি দিয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে। আধার কার্ড কারা দিয়েছে? আধার কার্ড কারা দিয়েছে? দিল্লির রোহিঙ্গাদের আধার কার্ড কে দিয়েছে? আমি দিল্লির রোহিঙ্গাদের আধার কার্ড টিএমসি দিয়েছে। দিল্লির রোহিঙ্গাদের আধার কার্ড কে দিয়েছে? দিল্লির রোহিঙ্গাদের আধার কার্ড কে দিয়েছে? ওকে 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 প্রদীপবাবু কোহিনুরের বক্তব্য, ডায়না কোহিনুরের এই ডিসকোর্স থেকে একটা জিনিস পরিষ্কার, এই ব্যাপার ভোটের সময় তো ঠিক আছে, রেজাল্ট 5 বছর পর ভোট হবে, লোকসভা নির্বাচন হবে, সেটা কিন্তু একটা কন্টিনিউয়াস নিরন্তর কিন্তু একটা পলিটিক্যাল কনফ্লিক্ট কিন্তু ইন্টেন্সিফাই হতে চলেছে এই ইস্যুতে। আমি অন্তত সেটুকুই বুঝতে পারছি। প্রদীপবাবু, আপনি কি মনে করছেন? আপনি একদমই ঠিক মনে করেছেন সুজিতদা। এটা আগামী দিনে আরো বড় আকার নেবে এবং আগামী এই যে সামনেই যে উপনির্বাচন গুলো আছে, এখানে উত্তরবঙ্গে উপনির্বাচন আছে, এটাও একটা বিশেষ ইস্যু হতে যাচ্ছে, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু বৃহত্তর ব্যাপারটা হচ্ছে যে আজকে দেখুন বর্ডারলেস ওয়ার্ল্ডের কথা বলা হয়, আপনি বর্ডারকে আপনি সুরক্ষা করছেন, কিন্তু অন্য রাষ্ট্রের সঙ্গে আপনার রাষ্ট্রের যে দৈনন্দিন সম্পর্ক সেটা কিন্তু হতেই থাকে এই ইন্টারনেটের যুগে। তো আপনাকে বুঝতে হবে যে আপনি শুধুমাত্র বিএসএফ কে বাড়াচ্ছেন কেন? আজকে হাঙ্গার ইন্ডেক্সে মানে খাদ্য সুরক্ষায় তো আপনার ভারতের অবস্থান একেবারে বিশ্বের তলানিতে এসে থেকেছে। তো আপনি সেখানে সেই জায়গাগুলোতে জোর দেবেন, ইনফ্রাস্ট্রাকচার গুলোতে জোর দিতে হবে। এবং কেন্দ্র রাজ্যে এই সমন্বয়ে ভাবে যদি ইনফ্রাস্ট্রাকচারে জোর না হয়, তাহলে কিন্তু বিশ্বের যে ইন্ডেক্স গুলো আছে সেখানে কিন্তু ভারতের মানচিত্র নামতেই থাকবে। এবং শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র এবং গণতন্ত্র, যে দুটো নিয়ে ভারতবর্ষ খুব গর্ব করে, সেটাও কিন্তু আগামী দিনে প্রশ্নচিহ্নের মুখে আসতে চলেছে। এবং এই ক্ষেত্রে একটা প্রশ্ন আসে, আপনি বললেন প্রযুক্তি, এই যেমন নেপালের প্রশ্ন বা উত্তরবঙ্গ বা ত্রিপুরা, অনেকগুলো জায়গা পাহাড়, সেখানে এমনি স্ট্রেট লাইনে ফেন্সিং করা অসুবিধা। আমরা অনেকদিন ধরে শুনছি যে লেজার প্রযুক্তি নিয়ে আসা হবে, এই ক্ষেত্রে আইডেন্টিফিকেশন বা হচ্ছে এমন কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হবে, যেখান থেকে কিন্তু আইডেন্টিফাই করা যাবে ঠিক কোন রুট থেকে, ঠিক কোন পয়েন্ট থেকে কিন্তু এরকম এই ধরনের সাবভার্সিভ বা অবৈধ কার্যকলাপগুলো হচ্ছে। কোথাও কি আপনাদের নজরে পড়ছে যে এই ধরনের প্রযুক্তি যতটা বলা হয়েছে তার বিন্দুমাত্র কতটা প্রয়োগ করা হয়েছে? না, প্রযুক্তি তো রয়েছে, যেমন ড্রোন রয়েছে, ড্রোন প্রযুক্তি ব্যবহার করে তো এগুলো দেখাই যেতে পারে। সেখানে বিএসএফ কে বাড়িয়ে দেওয়া, তা এটা তো কোনো সঙ্গত আমি কোনো কারণ দেখছি না। ফলে এই জায়গাটাতেই হচ্ছে গিয়ে যে মানসিকতার কথা বলছিলাম, সেটা কেন্দ্র রাজ্যের সমন্বয়ে মানসিকতা নয়। কামরুদা কিছু বলবেন?
হ্যাঁ, প্রশ্ন তো একটাই, আমি যেটা বলেছি না, ডায়নার কথা থেকে স্পষ্ট। দেখুন, রোহিঙ্গিয়াকে টেনে নিয়ে এসছে এখানে। রোহিঙ্গিয়ার ইস্যুটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু। সেখানে কয়েক লক্ষ রোহিঙ্গিয়া রিফিউজিস বাংলাদেশেও রয়েছে, ইন্ডিয়াতেও এসছে। ইউনাইটেড নেশনসে হিউম্যান রাইটস মানে রিফিউজি অ্যাসোসিয়েশন যেটা আছে, ওর আন্ডারে অনেক দেশ বিদেশে রয়েছে, ওটা আলাদা একটা ইস্যু টোটালি। কিন্তু এই জায়গাটা হিন্দুত্ব যে পয়েন্টটা নিয়ে এসছে, যেটা সুজিতদা তুমিও বলেছিলে শুরুতে, যে ওয়ান নেশন, ওয়ান ল্যাঙ্গুয়েজ, ওয়ান রিলিজিয়ন, ওয়ান কান্ট্রি, ওয়ান স্টেট, ওয়ান প্রাইম মিনিস্টার, এই হচ্ছে আসল উদ্দেশ্য এদের। মনুস্মৃতিকে লাগু করা এখানে, ডিভিশন অফ দ্য সোসাইটি অন দ্য বেসিস অফ কাস্ট, অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, এটা হচ্ছে উদ্দেশ্য। এটা নিয়ে ভবিষ্যতে নিঃসন্দেহে এই কারণ ভারতীয় রাজনীতিতে ধর্ম, জাত এবং বিভিন্ন ক্ষেত্রে আবার একটা থেকে বলা হচ্ছে একটা সর্বভিত্তিক একটা সমাজ, ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে ঠিক কি হতে পারে বা কি হচ্ছে বা কেনই বা এইগুলো হচ্ছে, বলছে এক হচ্ছে আরেক, এই বিষয়গুলোকে নিয়ে নিঃসন্দেহে আমাদের চর্চা, রাজনৈতিক চর্চা আজকের মতো সময় এই পর্যন্তই থাকছে। ধন্যবাদ কোহিনুর মজুমদার, আপনাকে কামরুল চৌধুরী, প্রদীপ চট্টোপাধ্যায় এবং ডায়না ঘোষ বিজেপি মুখপাত্র, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের বাংলা বলছে এই পর্যন্তই থাকছি। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।